হেই গাইস, আজ আমরা শুরু করছি নতুন একটা সিরিজ, নাম মনস্টার। মোট ৭৪টা এপিসোড আর স্টোরি একেবারে দারুণ। গল্পটা এক লোককে নিয়ে, ডাক্তার কেনজো টেনমা, একজন জাপানিজ। আর সে জার্মানিতে পড়াশোনা শেষ করে বড় মাপের সার্জন হয়েছে। মেডিকেল ফিল্ডে তার বেশ সুনাম, তাই তার ক্যারিয়ারও ভালোই চলছে। কিন্তু হঠাৎ এমন কিছু ঘটে যেটা আমরা এই সিরিজেই জানব। শুরুতেই দেখি ডাক্তার কেনজো তেনমা অপারেশন থিয়েটার থেকে বের হচ্ছেন। তিনি মাত্রই একটা বড় ব্রেন সার্জারি শেষ করেছেন। সহকর্মীরা তার দারুণ প্রশংসা করে। এত কম বয়সে এমন দক্ষতা সত্যিই অবিশ্বাস্য। তেনমা বিনয়ের সাথে বলেন, এটা আমি একা পারতাম না, তোমাদের সবার অবদান আছে। তারপর ঘড়ির দিকে তাকিয়ে বলেন, আরে দুপুর হয়ে গেছে। অন্যরা হেসে বলে, ঠিকই তো, তুমি কাজে এত ডুবে থাকো যে সময় কাটে টের পাও না। একটু বিশ্রাম নাও, আজ আর কোনো পেশেন্টও নেই। তারপর সবাই চলে যায়। পেনমাকে খুব ক্লান্ত দেখায়। হঠাৎ তার চোখে পড়ে এক মহিলা কাঁদছে, সামনে একটা ছোট ছেলে। তবু তিনি বিষয়টা এড়িয়ে সেখান থেকে চলে যান। পরে ছেলেটা মাকে জিজ্ঞেস করে, ড্যাডি কোথায়, ড্যাডির কি হয়েছে? এতে মহিলাটা আরও ভেঙে পড়ে। বোঝা যায় হয়তো বাচ্চাটার বাবা আর বেঁচে নেই। এরপর দেখানো হয় রসেলডর্ফ শহর, জার্মানিতে, সাল 1986। এরপর দৃশ্য যায় তেনমার বাসায়। তিনি ঘুমিয়ে, আর এক মেয়ে এসে তাকে চুমু দিয়ে মিষ্টি করে বলে, ডাক্তার তেনমা উঠবে না? আসলে তো আমার ঘুমানো উচিত ছিল, আর তোমার আমাকে চুমু দিয়ে জাগানো উচিত ছিল। জানা যায় সে তেনমার বাগদত্তা, ইভা হাইনেমান। তেনমা অবাক হয়ে বলে, ইভা তুমি এখানে? ইভা হাসতে হাসতে বলে, আজ আমাদের ডেট ছিল, ভুলে গেছো? তেনমা বলে, না ভুলিনি। তখন টিভিতে খবর চলছিল। সেখানে ধনী লিবার্ট পরিবারের কথা দেখানো হয়। ওদের পদবী লিবার্ট। পরিবারে আছে যমজ 2 সন্তান। ওরা ওয়েস্ট জার্মানি থেকে কাজের জন্য ইস্ট জার্মানিতে এসেছে, আর কয়েকদিন রসেলডর্ফ শহরেই থাকবে। তেনমা ক্লান্ত স্বরে বলে, মনে হচ্ছে কতদিন ঘুমায়নি, আর আবার ঘুমিয়ে পড়ে। ইভা ঝাঁকিয়ে বলে, ওঠো, টিভিতে তোমার খবর দেখাচ্ছে। খবর থেকে জানা যায় তেনমা যে অপারেশনটা করেছিলেন সেটা বিখ্যাত অপেরা সিঙ্গার রোচেন বোসের হাসপাতাল আইসলার মেমোরিয়াল, যার ডিরেক্টর ডাক্তার হাইনেম্যান, ইভার বাবা। কিন্তু তিনি সব কৃতিত্ব নিজের নামে নিচ্ছেন। তিনি এমনভাবে কথা বলেন যেন অপারেশনটা তিনিই করেছেন। নিউজে বলা হয় তার সার্জিক্যাল টিম কঠিন অপারেশন খুব সহজে করে, এতে জার্মানির সুনাম বাড়ছে। ইভা বলে, কেনজো তুমি সত্যিই দারুণ কাজ করেছো। কিন্তু তেনমা হতাশ। সে বলে, এই খবর তো আমাকে নিয়ে নয়, তোমার বাবাকে নিয়েই। ইভা বলে, ঠিক, কিন্তু কাজ তুমি বাবার টিমের সাথে যে কাজ করেছো তাতে তিনি কৃতজ্ঞ, আর তোমার জন্যই আমাদের হাসপাতালের সুনাম বাড়ছে। তখন কেনজো বলে, না, আমি তোমার বাবার কাছেই কৃতজ্ঞ, তার জন্যই আজ জার্মানিতে সার্জারি করতে পারছি। ইভা বলে, কেনজো বাবার সঙ্গে এমনই কাজ করে যাও, খুব তাড়াতাড়ি তোমার ভাগ্য বদলাবে। বাবা বোর্ডের চেয়ারম্যান হতে যাচ্ছেন, আর তারপর তুমি চিফ অফ সার্জারি হবে, তারপর একদিন চিফ ডিরেক্টরও, আর আমি হব চিফ ডিরেক্টরের স্ত্রী। তবে আমাকে খুশি রাখতে হবে, তোমার এই অতিরিক্ত পরিশ্রম আমার ভালো লাগে না। এ কথা বলে সে কেনজোকে চুমু খেয়ে তার বুকে মাথা রেখে জিজ্ঞেস করে, এখনো কি ডেকে যেতে চাও? কিন্তু কেনজো চুপ থাকে, আর তাদের ঘনিষ্ঠতা বাড়তেই থাকে। এরপর অপারেশন থিয়েটারে দেখা যায় ডাক্তার তেনমা আবারও সফলভাবে সার্জারি শেষ করেন। তখন ডাক্তার বেকার বলেন, কেনজো তুমি দিন দিন আরও অসাধারণ হয়ে উঠছ। আমার মতে তুমি শুধু সার্জারিতেই নয়, এত কম বয়সী নিউরো সার্জারির হেড হওয়াটাও তোমার বড় কৃতিত্ব। তুমি ডিরেক্টর আর চিফ অফ সার্জারি প্রিয় হয়ে গেছো, এমনকি ডিরেক্টরের মেয়ের মনও জিতেছ। তেনমা বলেন, কি বলছেন ডাক্তার বেকার? তিনি বলেন, ভুল বলছি না, কিন্তু এই হাসপাতালটা পুরোটাই রাজনীতিতে চলে। ডিরেক্টর তোমাকে ব্যবহার করছেন। অপেরা সিঙ্গারের সার্জারি সব কৃতিত্ব হাইনেমান নিয়ে গেছে। তুমি যোগ্য। একদিন বড় হলে আমাকে ভুলে যেও না। পরের বার দেখা হলে তোমার জন্য ড্রিঙ্ক আনবো। এটা বলে বেকার চলে যান। তেনমা চুপচাপ ভাবতে থাকেন। সামনে সেই মহিলা দাঁড়িয়ে, যে আগে কাঁদছিল। সে এক দৃষ্টে তেনমার দিকে তাকিয়ে থাকে। তেনমা জিজ্ঞেস করেন, কি হয়েছে? মহিলা বলেন, তুমি ডাক্তার তেনমা তো? তিনি হ্যাঁ বলতেই সে চিৎকার করে, আমার স্বামীকে ফেরত দাও বলে তার কলার চেপে দেয়ালে ঠেসে ধরে। সে কাঁদতে কাঁদতে বলে, আমার স্বামী অপেরা সিঙ্গারের আগেই এসেছিল, কিন্তু তুমি তার বদলে সিঙ্গারের অপারেশন করলে, আমার স্বামীকে অপেক্ষা করালে। কেন করলে এমন? সবাই বলে তুমি সেরা সার্জেন, তুমি করলে সে বাঁচত, কেন করনি? তখন তেনমার মনে পড়ে তিনি এক তুর্কি শ্রমিকের অপারেশন শুরু করতে যাচ্ছিলেন, যার
কনস্ট্রাকশন সাইটে চোট লেগেছিল। ঠিক তখনই আরেক ডাক্তার তাকে অপারেশন রুম 1-এ ডাকেন ডিরেক্টরের অর্ডারে, তাই তাকে সেখানেই যেতে হয়। বর্তমানে ফিরে দেখি মহিলা বুক চাপড়ে কাঁদছে। তুমি অপারেশন করলে ও বাঁচত। ওকে ফিরিয়ে দাও, আমার স্বামীকে ফিরিয়ে দাও। তার ছোট্ট বাচ্চাটাও কাঁদতে থাকে। পরে তেনমা আর ইভার ডেটে দেখা যায়। ইভা বলছে এক বান্ধবীর সঙ্গে ড্রেস নিয়ে ঝগড়া করে শেষমেশ সেই জিতেছে, কিন্তু তেনমার মন নেই। ইভা জিজ্ঞেস করে কি হয়েছে। তেনমা বলে আমি চার্ট দেখেছি, সেই তুর্কি লোকটার অপারেশন বেকার করেছিলেন। ইভা বলে এখনো সেটা ভাবছো? অপারেশন দেরিতে শুরু হয়েছিল, এটা পরিষ্কার। আমি করলে হয়তো বাঁচাতে পারতাম। খাওয়ার সময় এসব কথা বলো না। তেনমা বলে এতে আমার দোষটা কোথায়? আমি তো শুধু ডিরেক্টরের অর্ডার মেনেছি। তিনি বলেছিলেন অপেরা সিঙ্গারের অপারেশন করতে, আমি করেছি, এতে আমার কি দোষ? তখন ইভা বলে একদম ঠিক, তোমার দোষই বাকি। সবার জীবনের দাম কি এক নাকি? এই কথা শুনে ডাক্তার তেনমা ভীষণ অবাক হয়ে যান। ইভা একটা মাংসের টুকরো কেটে খেয়ে ফেলে। দৃশ্যটা বেশ ভয়ঙ্করভাবে দেখানো হয়। আর তেনমার কানে সেই মহিলার কণ্ঠ ভেসে আসে, যে বারবার বলছে আমার স্বামীকে ফিরিয়ে দাও। এরপর কয়েকটা পুলিশ কার একটা বাংলোর সামনে এসে থামে। তাদের কথাবার্তা থেকে বোঝা যায় ভিতরে বড় কিছু ঘটেছে। প্রতিবেশীরাই খবর দিয়েছে। জানা যায় এখানে 5 থেকে 6টা গুলি চলেছে। লিবার্ট পরিবারই থাকতো। এরপর এক পুলিশ অফিসার বলে ব্যাপারটা খুবই গুরুতর। সে দরজার সামনে গিয়ে বলে আমি 3 পর্যন্ত গুনবো, তারপর ঢুকবো। 3 গুনে দরজা খুলতেই সবাই একসাথে ভেতরে ঢোকে, কিন্তু সামনে যা দেখে, তাদের সামনে পড়ে আছে 2টো লাশ। একটি লিবার্ট পরিবারের মা আর অন্যটি তাদের বাবা। পুলিশ অফিসার বলে ভয়ঙ্কর ব্যাপার, এই দুনিয়ায় কি চলছে? ঠিক তখনই সে কারো উপস্থিতি টের পায়, একটা ছায়া দেখতে পায়। সে ধীরে ধীরে এগোয়। সামনে দেখে একটা মেয়ে বেঁচে আছে, কিন্তু শখের মধ্যে। আর তার নিচে পড়ে আছে তার ভাই, যার মাথায় গুলি লেগেছে। প্রচুর রক্ত ঝরছে। পুলিশ ফোনে জানায় 2 জন মারা গেছে, এক মেয়ে বেঁচে আছে আর এক ছেলে মাথায় গুলিবিদ্ধ, অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে ডাক্তার তিম্মা দ্রুত গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন। হাসপাতালে যাওয়ার পথে তিনি জানতে পারেন এক ছেলের মাথায় গুলি লেগেছে। তিম্মা জিজ্ঞেস করেন শুধু একজনই পেশেন্ট? জবাব আসে হ্যাঁ, মা বাবা মারা গেছেন, সম্ভবত চুরি। তিনি বলেন ঠিক আছে, আমি 5 মিনিটের মধ্যে পৌঁছাচ্ছি বলে তিনি ফোন কেটে দেন। তারপর ফ্ল্যাশব্যাকে দেখা যায় তিনমা ডাক্তার হাইনেরম্যানের কাছে দুঃখ প্রকাশ করছেন, কারণ তার মেয়েকে অনেকক্ষণ আটকে রেখেছিলেন। কিন্তু হাইনেরম্যান বলেন এ কি বলছো তিনমা, সে তো তোমার ফিয়ন্সে, চলো ভেতরে এসে চা খাই। সবাই চা খেতে খেতে হাইনেরম্যান জিজ্ঞেস করেন তোমার বিয়ের তারিখ কি জাপানে থাকা তোমার বাবা মাকে জানিয়েছো? তিম্মা বলেন আমি তাদের সব খুলে বলেছি, কিন্তু আমার বাবা তো জাপানে একটা ছোট্ট ক্লিনিক চালান, রোগীও অনেক থাকে, তাই এত দূর জার্মানিতে এই সময়ে আসা তার পক্ষে সত্যিই কঠিন হবে বলে আমার মনে হয়। ইভা বলে টাকার কথা ভেবো না, সব ব্যবস্থা আমরা করব। তেনমা কৃতজ্ঞ হয়ে বলেন আপনাদের অনেক ধন্যবাদ, আমি চিরদিন কৃতজ্ঞ থাকব। ইভা হাসতে হাসতে বলে যখন প্রথম জার্মানি এসেছিলে তোমাকে হাই স্কুলের ছাত্র মনে হয়েছিল কেনজো, আর এখন তুমি আইজলার মেমোরিয়াল হসপিটালের সেরা ইয়াং ডক্টর। তখন হাইনারম্যান বলেন কেনজো তোমার সেই রিসার্চের কি খবর? সেরেব্রাল ভ্যাসকুলার স্প্যাজমস নিয়ে কাজটা কত দূর? তিনমা বলেন আমি কুকুরের ওপর সাবারেকনয়েড হেমোরেজের একটা মডেল তৈরি করেছি। তখন হাইনারম্যান বলেন দুঃখিত, তোমাকে এই রিসার্চ বন্ধ করতে হবে। তিনমা অবাক হয়ে বলেন কি বলছেন, আমি তো প্রায় শেষ করে ফেলেছি। হাইনেম্যান জানান ইউরোপিয়ান মেডিকেল কনভেনশনে আমাকে বক্তৃতার সুযোগ দেওয়া হয়েছে, আর আমার ম্যানুস্ক্রিপ্ট তুমি লিখবে। তেনমা বলেন কিন্তু আমার রিসার্চ তো শেষের পথে। ডক্টর হাইনেম্যান সবটা উপেক্ষা করে বলেন বেটি জানো আজ কি হয়েছে? ইভা জিজ্ঞেস করে কি হয়েছে বাবা? তিনি বলেন আজ কিছু লোক জোর করে হাসপাতালে ঢুকে দাবি করছিল যে টার্কিশ ম্যান আগে এসেছিল তার অপারেশন নাকি আমরা পরে করেছি, আর ওই অপেরা সিঙ্গারকে আগে। কিন্তু এটা একদম ভুল, টার্কিশ ম্যানের অপারেশনই আমরা সবার আগে করেছি, আমাদের প্রক্রিয়ায় কোনো ভুল নেই, তাই তো ডক্টর তেনমা? এটা শুনে তেনমা অবাক হন, তবু সম্মতি দেন। হাইনেম্যান বলেন লোকগুলো ভুল বুঝেছে, তারা ভাবে ডাক্তাররা ইচ্ছে মতো কাজ করে, কিন্তু আসলে আমরাই সবচেয়ে চালাক, সবচেয়ে বুদ্ধিমান। এসব শুনেই ডক্টর তেনমা হাত মুঠো করে ধরেন, কারণ তিনি জানেন অন্যায় হচ্ছে, তবু কিছু বলতে পারেন না। হাইনেম্যান বলেন আমি চাই আমার ম্যানুস্ক্রিপ্ট সময় মতো শেষ করো, তোমার উপর আমার অনেক আশা। তেনমা চুপচাপ রাজি হয়ে শুধু বলেন
এরপর তেনমাকে দেখা যায় প্রায় একটা ট্রাকে ধাক্কা দিচ্ছিলেন। শেষ মুহূর্তে ব্রেক কষে গাড়ি সামলান, কারণ তার মন তখনও আগের কথায় ডুবেছিল। হাসপাতালে পৌঁছে তিনি সঙ্গে সঙ্গে রোগীর খোঁজ নেন এবং জানতে পারেন রোগী ভর্তি হয়েছে, মাথায় ব্যান্ডেজ, অক্সিজেন চলছে। তেনমা জিজ্ঞেস করেন এখন কেমন। ডাক্তার বলেন ব্লাড প্রেশার 72/50, পালস 137, কিন্তু বুলেট এখনও মস্তিষ্কে আছে। তেনমা এক্স রে করতে বলেন এবং তাকে নিয়ে যাওয়া হয়। তখন তার চোখে পড়ে এক মেয়ে। তিনি জিজ্ঞেস করেন ই কে। জবাব আসে রোগীর যমজ বোন। তেনমা জানতে চান ওর চোট লেগেছে। জবাব মেলে না, কিন্তু মানসিকভাবে বড় ধাক্কা খেয়েছে। মেয়েটি বিড়বিড় করছিল। তেনমা কান কাছে নিতেই সে শুধু বলে মেরে ফেলেছে। তখন নার্স এসে জানায় এক্স রে আর সিটি স্ক্যান প্রস্তুত। তেনমা বলেন ঠিক আছে, আসছি। অন্য ডাক্তার এক্স রে দেখিয়ে বলেন বুলেট মাথা ভেদ করে মস্তিষ্কে গিয়ে আটকে আছে। তেনমা বলেন কাজটা খুব কঠিন হবে এবং দেখান বুলেট যেখানে থেমেছে সেখানে বড় একটি আর্টারি আছে। আরেক ডাক্তার বলেন হ্যাঁ, খুবই কঠিন। তৃতীয় জন সতর্ক করে সামান্য ভুল হলেই আর্টারি ফেটে অতিরিক্ত রক্তপাত হবে। ঠিক তখনই ডক্টর বেকার এসে দুঃখ প্রকাশ করেন দেরির জন্য। অন্যরা তাকে ধমক দেয়, এটা তোমার ডিউটি ছিল, এত দেরি কেন। তেনমা বলেন আমাদের ফ্রন্টাল ক্রায়োটমি করতে হবে। প্রথমে খুলির হাড় সরাতে হবে, তারপর ক্ষতিগ্রস্ত অংশ কেটে ফেলতে হবে, এরপর খুব সতর্কভাবে বুলেট বের করে শেষে ব্লাড ভেসেল ঠিক করতে হবে। সময় লাগবে, সবার শিরাটা দিতে হবে। এরপর অপারেশন শুরু হয়। ব্লাড প্রেশার 120/80, পালস রেট 92। অ্যানেস্থেশিয়া ঠিকমতো কাজ করছে, অর্থাৎ অপারেশনের জন্য একদম উপযুক্ত অবস্থা। মেয়র রোডেকারের মস্তিষ্কে রক্ত জমে আছে। দুজন বাইরে এলে একজন জানায় 10 মিনিটের মধ্যে তারা হেলিকপ্টারে পৌঁছাবে। তেনমা বলেন তাহলে তোমাকে ডাক্তার বইয়ের সঙ্গে কথা বলা দরকার। তিনি বলছেন হয়তো আর্টারিটাও বন্ধ। আমাদের এখন তোমাকেই চাই, এই অপারেশন তোমাকেই করতে হবে। কিন্তু তেনমা বলেন তিনি তো একটা ছোট বাচ্চার অপারেশনে ব্যস্ত। তখন বলা হয় এটা ডিরেক্টরের অর্ডার, আর ফোনটা তার হাতে দেওয়া হয়। তেনমা ফোন ধরতেই ওপাশ থেকে ডিরেক্টর সোজা বলে দেন ডাক্তার তেনমা, যেভাবেই হোক মেয়রকে বাঁচাতে হবে। ডাক্তার আইসেন আর বইয়ের তোমাকে সহায়তা করবে, কোনো অবস্থাতেই মেয়রকে হারানো যাবে না। তেনমা বলেন স্যার আমি এখন অন্য একটা অপারেশনে আছি, কেসটা ডাক্তার বেকারকে দিলে হয় না। যার অপারেশন করছি তার ব্রেনে একটা বুলেট আছে, সেরেব্রাল আর্টারির গা ছুঁয়ে। অপারেশনটা ভীষণ জটিল, কিন্তু আমি আত্মবিশ্বাসী, আমি পারবো। তখন ডাক্তার হাইনেম্যান বলেন ডাক্তার তেনমা যাই হোক মেয়রকে বাঁচাতেই হবে। তিনি কথা দিয়েছেন আমাদের হাসপাতালের মেডিকেল সুবিধা উন্নত করবেন, তাই তাকে মরতে দেওয়া যাবে না। আমি চাই এই অপারেশনটা তুমি করো, আমি তোমার উপর ভরসা করি তেনমা। এরপর তেনমা আর কিছু বলতে পারেন না। অবশেষে তিনি রাজি হন। খবর আসে মেয়র এসে গেছেন। আর এক ডাক্তার বলেন সিটি স্ক্যানের পর অ্যাঞ্জিওগ্রামও করো, ঠিক কোথায় রক্ত জমেছে বের করো। তারপর তেনমাকে বলা হয় রেডি হয়ে যান ডাক্তার তেনমা। সবাই বলে তোমার দক্ষতার উপর আমাদের পূর্ণ ভরসা। আর তেনমার মাথায় তখন নানা কথা ঘুরপাক খেতে থাকে। ডাক্তার হাইনেরম্যানের সেই কথা, আমরা স্বেচ্ছাসেবী নই, আমরা বিশেষজ্ঞ। তেনমার নিজের কথাও মনে পড়ে। ডিরেক্টরের আদেশ মেনেই তিনি অপেরা সিঙ্গারের অপারেশন করেছিলেন। ইভার কথাও ভেসে ওঠে। সব মানুষের জীবনের মূল্য এক নয়। আর তার কানে বারবার বাজতে থাকে আমার স্বামীকে ফিরিয়ে দাও, আমার স্বামীকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। হ্যাঁ ডাক্তার জিজ্ঞেস করেন ডাক্তার তেনমা কি হয়েছে। তেনমা বলেন আমার একটা সার্জারি আছে অপারেশন রুমে। বলি তিনি এগোতে থাকেন। পিছন থেকে ডাক্তার ডাকেন তেনমা আপনি কি বলছেন। ঠিক তখন নার্স এসে জানায় সিটি স্ক্যান শেষ, সবার উপস্থিতি দরকার। তেনমা থামেন না, বাধা উপেক্ষা করে অপারেশন রুমে ঢুকে গ্লাভস পরেন, বাচ্চাটার দিকে তাকিয়ে বলেন ভয় পেও না, আমি তোমাকে বাঁচাবো। তারপর সেই মেয়েটিকে দেখা যায় এখনো শকে। সে শুধু বলে মেরে ফেলেছে। আর এখানেই এপিসোড শেষ। ভালো লাগলে ভিডিওটা লাইক দিও। এপিসোড 2 চাইলে কমেন্টে লিখে দাও। ভালো লাগলে বন্ধুদের বা কোনো অ্যানিমে লাভারের সঙ্গে শেয়ার করো। নিয়মিত এমন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলের আইকন অলে সেট করো। সবার ঘন্টা বাজছে, তোমারটাও বাজা উচিত। জোরে চাপ দাও, টং করে শব্দ হতে হবে।